কেউ বলে ভাঙা বাড়ি, কেউ বলে ভূতের বাড়ি। আসলে এটা একটা পুরনো জমিদার বাড়ি। এই বাড়িটার বয়স ১৫০ বছরেরও বেশি। তমলুক শহর থেকে কয়েক কিলোমিটার দূরে রূপায়ণ নদীর তীরে এই কালীবুড়ি গ্রাম। আমার বন্ধু মলয় বলেছিল এখন নামেই গ্রাম, অনেক আধুনিক হয়েছে। অজপাড়াগা বলতে যা বোঝায় সেটা নয়, আবার পুরোপুরি শহরও নয়, ওই মাঝামাঝি একটা কিছু ধরা যেতে পারে। গ্রামের শেষে চাষের মাঠও আছে, আবার স্কুল, ব্যাংক, পোস্ট অফিস, এমনকি একটা প্রাইমারি হেলথ সেন্টারও আছে। রিক্সা, টোটোও চলে। আজ থেকে ৪ বছর আগে স্কুল শিক্ষকের চাকরির পরীক্ষা দিয়েছিলাম। এই ৪ বছর পরে পূর্ব মেদিনীপুরের প্রান্তে এই কালীবুড়ি হাই স্কুলে চাকরির পোস্টিং পেয়েছি। প্রাথমিক সমস্যাটা হয়েছিল ওখানে জয়েন করার পর। থাকবো কোথায়, নতুন জায়গা, কিছুই চিনি না। কলকাতা থেকে রোজ রোজ ডেলি প্যাসেঞ্জারি করাও সম্ভব নয়। ঠিক তখনই আমার বন্ধু মলয় মুশকিল আসান হয়ে হাজির হলো। শোন অনি, চিন্তা করিস না, ওখানে পুরনো রায়চৌধুরীর বাড়ি আছে। যদিও সেই বাড়ি এখন পরিত্যক্ত, অর্ধেকের বেশি অংশই ভেঙে পড়েছে, খণ্ডহর যাকে বলে। তবে একটা অংশ এখনও ভালোই আছে, মানে বসবাসযোগ্য। পুরনো দিনের খাট পালঙ্কও আছে সেখানে, থাকার অসুবিধে হবে না। কিন্তু মলয়, সেটা কার বাড়ি, কার থেকে থাকার অনুমতি পাবো? জমিদার গুরুদাস রায়চৌধুরী আজ থেকে প্রায় ১৬০ বছর আগে ইংরেজ সরকারের চামচাগিরি করে আর বাড়িতে ভিক্টোরিয়ার ছবি টাঙিয়ে ওই অঞ্চলের বেশ কয়েকটা গ্রামের জমিদারি অর্জন করেছিলেন। সেই সময়ে উনি ওই জমিদার বাড়ির পত্তন করেন। কিন্তু তাকে এখন পাবো কোথায় যে অনুমতি নেব? আমি মলয় রায়চৌধুরীর সেই রায়চৌধুরী বংশের বড় তরফের ৭ম উত্তরপুরুষ। ওই ভাঙা বাড়ির অধিকার যে ট্রাস্টি বোর্ডের হাতে, সেই বোর্ডে আমিও আছি। বুঝলাম, অর্থাৎ তুই অনুমতি দিলেই হবে। এই তো এতক্ষণে বুঝেছিস। অতএব নির্ভাবনায় চলে যা। ওটা ওখানে আমাদের ওই এক জ্ঞাতির তত্ত্বাবধানে আছে। চিঠি লিখে দিচ্ছি, ওটা দেখালেই চলবে। তার মানে তুই জমিদার বংশ? হ্যাঁ, ইতিহাস তাই বলে। অবশ্য এখন কলকাতা কর্পোরেশন জঞ্জাল ডিপার্টমেন্টের ওভারসিয়র। আগে কোনো দিন বলিসনি তো। ওই জমিদার বাড়ির আশেপাশে দোকান বাজার পাবি, সপাক রন্ধন করতে পারিস, অথবা পাশেই পাইস হোটেল আছে, দুবেলার খাবারও পাবি। চা জলখাবারের নিজেকেই ব্যবস্থা করতে হবে। তুই আমায় বাঁচালি মলয়। অনি, এবার তাহলে আমার বন্ধু শ্রী অনিরুদ্ধ সেন কালীবুড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা হতে পারে। ওই জমিদার বাড়িতে পৌঁছানোর পর প্রথম কাজ হলো একটা ঘর একটু পরিষ্কার করে বসবাসের উপযুক্ত করা। করলাম। একটা বিশাল পালঙ্কের এক কোণে তোশক, বালিশ, পুটলি করে রাখা ছিল। ওগুলো মোটামুটি পরিষ্কারই ছিল। ইলেকট্রিসিটি মানে আলো পাখাও বর্তমান। অতএব বসবাসের ব্যবস্থা হলো। আসার সময় পাইস হোটেলও দেখেছি। ওদের কাছে খোঁজ নিয়ে জানলাম দুবেলায় খাবার পাওয়া যাবে। দরকার হলে ওরা খাবার বাড়িতেও পাঠিয়ে দেয়। অতএব উদরপূর্তির ব্যবস্থাও পাকা হলো। রান্নাঘরে স্টোভ, আরও কিছু বাসনপত্র রয়েছে, ওগুলোও কাজে লাগবে। আগামীকাল সোমবার, ওই স্কুলে আমার রিপোর্ট করার কথা। অতএব আমি প্রস্তুত। দুপুর যখন ভাবছি একটু খিদে পাচ্ছে, ঠিক তখনই সেই মেয়েটি এলো। আপনি? মানে আপনি এখানে নতুন এসেছেন? হ্যাঁ। আপনি মানে তুমি? আপনার খাবার কি এখানে এনে দেব? বুঝলাম ওই পাইস হোটেলের প্রতিনিধি। বয়স ২০-২২-এর আশেপাশে, গায়ের রং শ্যামলা, কিন্তু চোখ দুটো খুব উজ্জ্বল, মাথায় শ্যাম্পু করা ঝাঁকড়া চুল, দেখে বুদ্ধিমতী মনে হয়। বললাম, এনে দিলে তো ভালোই হয়। কি খাবেন? ভাত, ডাল, তরকারি, মাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ওতেই হবে, এনে দিচ্ছি। সেই তখন থেকে শুরু আমার দুবেলার খাবার এই ঘরেই পৌঁছে যেত। মেয়েটি সময়ের ব্যাপারে বেশ পাংচুয়াল। আমিও খাবার পরে টিফিন ক্যারিয়ারে থালা বাসন ধুয়ে রেখে দিতাম। পরবর্তী ডেলিভারির সময়ও আগে টিফিন ক্যারিয়ার নিয়ে চলে যেত। কি নাম তোমার? আমার নাম মণি। আপনি? আমি অনিরুদ্ধ সেন। তার মানে শ্রী অনিরুদ্ধ এখন কালীবুড়ি গ্রামে অবরুদ্ধ হলেন। বুঝলাম মেয়েটি রসিক। এমন মন্তব্য কোনো সাধারণের পক্ষে মুশকিল। বললাম, লেখাপড়া কতদূর? বেশি দূর নয়, এই এপাড়া ওপাড়া বলতে পারেন, কিংবা ১০-১২ কিলোমিটারও ধরতে পারেন। তুমি তো বেশ মজার কথা বলো। তা তো জানি না, মনে হলো বলে দিই।
বলার ধরনে হেসে ফেললাম। বললাম, এবার বলো তো, রোজকার টাকা কি রোজ দিতে হবে? সপ্তাহান্তে দিলেই হবে। বেশ, সেটাই সুবিধেজনক। স্কুলে জয়েন করলাম। এখানে কোনো বন্ধু বান্ধব নেই, আত্মীয় স্বজনের থেকেও দূরে আছি। তাই বিকেলে সন্ধ্যাটা নিজের মনেই কাটাই। বুধবার বিকেলে ইচ্ছে হলো বাড়িটা একটু ঘুরে দেখি। ভাঙ্গা অংশটায় যাবার উপায় নেই। যেটুকু আস্ত আছে তার মধ্যেই চক্কর লাগালাম। বড় বড় থামওয়ালা বারান্দা, চওড়া সিঁড়ি আর 2-4টে খালি ঘর। একটা ঘরে দেখলাম অনেক পুরনো খাট, আলমারি, সেলফ, ফুলদানি, ঝাড়বাতি, পুরনো পাখা, আরও কত কী সব ডাই করে জড়ো করা। ঘরের ছাদের কাছে কোণের দিকে ঝুল জমেছে, মাটিতেও ধুলোর আস্তরণ। বুঝলাম এটা পুরনো জিনিসের ডাম্পিং ইয়ার্ড। ঘুরে ঘুরে পুরনো জমিদারির গন্ধ পেলাম। সেখানে দেখলাম একটা ধারে কিছু ফ্রেম সমেত ফটোগ্রাফ, ছবি জড়ো করা রয়েছে। সরিয়ে দেখতে লাগলাম। মাথায় পাগড়ি পরা কোনো এক জমিদার, তেমনি তাহার গোফের বাহার, আরাম কেদারায় কায়দা মেরে বসা। বোধহয় আর এক জমিদার, মুখের কোণে হাস্য তাহার। দেখতে দেখতে হঠাৎ একটা ছবি দেখে চমকে উঠলাম। এ কি, এটা তো আমার ছবি, সাদা কালো। অবাক লাগলো। ছবি বা ফ্রেমটা দেখে মনে হলো অনেক পুরনো, কিন্তু আমার বর্তমান ছবি এত পুরনো হবে কি করে? ছবিটা কেমন যেন সময়ের প্রভাবে হলদেটে মেরে গেছে। ফ্রেমটাও একদিকে ভাঙা। কি করে হয়? রাত্রে মণি খাবার আনতেই ওকে জিজ্ঞেস করলাম, মণি, এই বাড়ির একটা ঘরে প্রচুর পুরনো জিনিস জড়ো করা আছে। ওখানে অনেক ফ্রেম সমেত ছবিও রয়েছে, কিন্তু ওখানে একটা ছবি দেখলাম, সেটা আমার ছবি, কিন্তু দেখে মনে হলো ওটা অনেক পুরনো ছবি। এটা কি করে হয়? মণি বলল, বুঝেছি, আপনাকে প্রথমে দেখে আমারও এই বিভ্রান্তি হয়েছিল। মানে ওটা অনেক পুরনো ছবি। এই বংশের এক জমিদারের পুত্র অনির্বাণ রায়চৌধুরীর ছবি। ওই অনির্বাণ রায়চৌধুরীকে আপনার মতোই দেখতে ছিল। না, ভুল বললাম, আপনাকে দেখতে ওই 100 বছর আগেকার অনির্বাণ রায়চৌধুরীর মতো। অবিকল এক রকম বলতে পারেন। এরকম হয় নাকি? একদম হুবহু এক, তা ওই 100 বছরের ব্যবধানে। এই বিশ্বে কখন কোথায় কি হয় সে কি আমি বলতে পারি? কিন্তু হয়, বা বলা ভালো এরকম হয়েছে। তার সাক্ষী আমি আর আপনি দুজনেই। ঠিকই বলেছ। এমন অবাক করা কাণ্ড আমি কখনো দেখিনি, শুনিওনি আগে। তবে ওই অনির্বাণ রায়চৌধুরীর গল্পটা আরও অবাক করা, খুবই কষ্টের। তাই? কী গল্প? বলবো আপনাকে। বেশ, তাই বলো। ওনার ছবিটা দেখে আমারও জানার আগ্রহ হচ্ছে। ওহো মণি, আর একটা কথা, সামনের রবিবার সকালে এই রায়চৌধুরীর বংশের আর এক উত্তর পুরুষ মলয় রায়চৌধুরী এখানে আসবে, আমার বন্ধু। অতএব সেদিন দুজনের খানা লাগবে। হয়ে যাবে। আর গল্পটা জানার আগ্রহ রইল। শনিবার দিন সন্ধ্যায় যখন মণি আমার খাবার নিয়ে এলো, আমি বললাম, সেই গল্পটা কিন্তু শোনা বাকি আছে। মণি বলল, শুনবেন? তাহলে খাবার বেড়ে দিচ্ছি, খেতে খেতে শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, তাই বলো। প্রায় 100 বছর আগেকার জমিদার ছিলেন গগন রায়চৌধুরী। তারই ছোট ছেলে ওই অনির্বাণ। গগন রায়চৌধুরী কড়া ধাতের মানুষ ছিলেন। শরীরে দয়া মায়ার লেশ মাত্র ছিল না। খাজনা আদায় করতে ওস্তাদ ছিলেন। অবাধ্য প্রজাকে ডান্ডা মেরে ঠান্ডা করতে পারদর্শী। অবশ্য সেকালে বেশিরভাগ জমিদারই অমনই ছিলেন। অনির্বাণ ছিল তার কনিষ্ঠ পুত্র, আগেই বলেছি। কিন্তু অনির্বাণের জীবনে একটা ভুল ঘটনা ঘটেছিল। অনির্বাণ এক চাষির মেয়ের প্রেমে পড়েছিল। সেই মেয়েটিও খুব ভালোবাসত অনির্বাণকে। দুজনে দুজনকে ছাড়া ভাবতে পারতো না। কিন্তু যখন জানাজানি হয়ে গেল, তখন ওই প্রলয় ঘটল। অনির্বাণের বাবা ফতোয়া জারি করলেন, ওই মেয়ের সঙ্গে মেলামেশা চলবে না। কিন্তু প্রেম কি শাসনের বাদ দিয়ে আটকানো যায়? তাই ওরা দুজনে সুযোগ পেলেই দেখা করত। বাবার বারণ সত্ত্বেও উনি নিজেকে আটকাতে পারতো না। শাসন, ভয় দেখানো, ত্যায্যপুত্র করার হুমকি, কোনো কিছুতেই কিছু হলো না। তখন গগন রায়চৌধুরী ওনার নিজের পন্থা ধরলেন। কি পন্থা? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। তিনি যে এত কড়া ব্যবস্থা নেবেন কেউ ভাবতেও পারেনি। কিন্তু জমিদারি রক্ত তার শরীরে, মেজাজটাও তেমনই কঠোর। তিনি ওই মেয়েটিকে ধরে নিয়ে গিয়ে আটক করে রাখলেন। কোনো বাড়িতে কোথায় তিনি ওকে বন্দি করে রেখেছেন সেটা অনির্বাণও খুঁজে পেল না।
বাবার সঙ্গে বিরোধ তুঙ্গে উঠল। ওর বাবা বললেন, মালাকে তুই আর খুঁজে পাবি না। ও মেয়েটার নাম ছিল মালা। হ্যাঁ, মালা। তার পরের ঘটনাটা আরও করুণ। নিজের ছেলে বা মালা কাউকেই তিনি যখন বুঝিয়ে আলাদা করতে পারলেন না, তখন মালাকে তিনি চরম শাস্তি দিলেন, মেরে ফেললেন। না, তার থেকেও খারাপ, ওই বন্দিনী মালাকে তিনি নিজের শয্যায় তুললেন। কি বলছো? হ্যাঁ, নিজের পুত্রের প্রেমিকাকে তিনি জোর জবরদস্তি করে নিজের শয্যা সঙ্গিনী করলেন। ছি! তারপর সেই মেয়েটি মানে মালা লজ্জায়, ঘৃণায়, আত্মগ্লানিতে দড়ির ফাঁসে নিজেকে ঝুলিয়ে দিল, গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করলো। ছি 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 ছি! ওই ঘরে মালার একটা ছবি আছে। খাওয়া শেষ হলে দেখাবো, চলুন। খাওয়ার পরে গেলাম সেই ডাম্পিং ইয়ার্ডে। মণি ছবিটা বার করলো, দেখালো। আঁতকে উঠলাম। এটাও অসম্ভব। এটা মণির নিজের ছবি, অথচ পুরনো। এটা তোমার ছবি, 100 বছরের পুরনো। ওটা মালার ছবি। একটা ঘরে 100 বছরের পুরনো দুটো ছবি, একটা আমার, একটা তোমার। এটা কি করে সম্ভব? এবার সেটাই বলবো। ওই যার নাম বললাম মালা, ওর পুরো নাম মণিমালা। অপঘাতে মৃত্যুর পর মালার অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি। এই জমিদার বাড়ির মধ্যে আজও খুঁজে চলেছে তার প্রাণের অনিকে। মানে, আমি মণি, আমি মালা, আমি মণিমালা। কথাগুলো অনুরণিত হতে লাগলো আমার কানে। বললাম, তুমি মানে? আমি এই 100 বছর ধরে খুঁজে চলেছি আমার অনিকে। এখন নিজেকে প্রকাশ করলাম। তুমি? কি বলছো তুমি? মণিমালার অতৃপ্ত আত্মা। তারপর আর কিচ্ছুটি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমি খাটে শুয়ে আছি। পাশের টেবিলে জলের গ্লাস ঢাকনাসহ ঢক ঢক করে জল খেলাম 1 গ্লাস। তারপর আজকেই আমার বন্ধু মলয় আসবে, অন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। সকালে গেলাম ওই পাইস হোটেলে, কত বিল হয়েছে জানতে চাওয়ায় ওরা বলল যে ওরা তো কোনো খাবার আমাকে পাঠায়নি। মানে, মণি নামের একটি মেয়ে খাবার নিয়ে যেত। মণি নামের কেউ আমাদের হোটেলের সঙ্গে যুক্ত নয়। এবার সত্যিই আমার ভয় বাড়তে লাগলো। 12টা নাগাদ মলয় এলো। হাঁপ ছেড়ে বাঁচলাম। ওকে সব বললাম, সব কিছু। মণিমালার অতৃপ্ত আত্মার উপস্থিতি অবধি। বললাম আমার জন্য অন্য কোথাও ব্যবস্থা করতে, এখানে থাকা যাবে না। তো সেই মেয়ে কি তোর যত্ন করেনি? তা করেছে। কোনো ক্ষতি করেছে? না, কোনো ক্ষতি করেনি। এমনি মেয়েটা কেমন? খুবই ভালো। আমি তো প্রায় প্রেমেই পড়ে গিয়েছিলাম। কিন্তু ও যে প্রেতাত্মা সেটা জানার পর এখন পালাতে পারলে বাঁচি। অনি, তোর তো গত 1 বছর ধরে প্রেতাত্মা সম্বন্ধে অনেক জ্ঞান হয়েছে। মরণের পারে, জীবনের চরাচরে, প্রেতাত্মার জীবন, এইসব প্রেতাত্মা সম্বন্ধীয় বই তুই পড়েছিস। আমাকেও মাঝে মাঝে সেই সব জ্ঞান উগরে দিতিস। আত্মা, প্রেতাত্মা তোর একটা অবশেষণে পরিণত হয়েছিল। ওই সব বইগুলো তোর মাথায় প্রেতাত্মার ভূত গুজে দিয়েছিল। বই পড়া আর সামনে দেখা সমান নাকি? কেন, একটা ভালো মেয়ের প্রেতাত্মা যদি তোর যত্ন করে, যদি ভয় না দেখায়, যদি কোনো ক্ষতি না করে, তাহলে তোর অসুবিধা কী? কী বলছিস? যদি ওই মেয়ে প্রেতাত্মা না হতো, যদি জ্যান্ত হতো, তাহলে তো তুই ওর প্রেমে পড়ে যেতিস। তা সে জ্যান্ত হলে কি হতো? এখন আর ভেবে লাভ নেই। তুই আমার অন্য একটা ব্যবস্থা করে দে। ঠিক তখনই 2 হাতে 2টো টিফিন ক্যারিয়ার নিয়ে মণি ঢুকলো। আমি কি করব বুঝতে না পেরে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। একবার মণির দিকে আর একবার মলয়ের দিকে দেখলাম। মলয় দেখলাম নির্বিকার। অনি শোন, মলয় কথা শুরু করলো। এ আমার সম্পর্কে বোন হয়, ছোট তরফের। ওর নাম মণিমালা রায়চৌধুরী। ও কিন্তু প্রেতাত্মা নয়, জ্যান্ত। এই বছর বিএ ফাইনাল দিয়েছে, রেজাল্ট এখনও প্রকাশ হয়নি। তাহলে ও যে বলল তোর মাথা থেকে প্রেতাত্মার ভূত ছাড়াবার জন্য, আমরা দুজনে মিলে এই নাটকটা করলাম। প্রেতাত্মা বলে কিছুই হয় না। মানে, ও যদি জ্যান্ত হতো তাহলে তুই ওর প্রেমে পড়তিস, তাই তো বললি? তুমি প্রেতাত্মা নও? কোনো দিন ছিলাম না, এখনও নই, মণি উত্তর দিল। তাহলে ছবি দুটো? এখন ফটোশপে অনেক কিছুই করা যায়। ছবিকে 100 বছরের পুরনোর মতো দেখতে হয়। তাহলে যে গল্পটা বললে, ওটা একটা বানানো গল্প। গল্পটা ভালো হয়নি? হ্যাঁ, আতঙ্কজনক ভালো। মলয় বলল, আরে শোন, তুই আমার ওই বয়সী, কত হবে, 27-28? তোর এখন প্রেত চর্চার বয়স নয়, ওটা না হয় রিটায়ারমেন্টের পরে করিস। তার চেয়ে বরং বয়স অনুযায়ী তুই এখন প্রেম ভালোবাসা নিয়ে ভাব, চর্চা কর, যে বয়সে যেটা।
যদি প্রেমের গল্প পড়তে চাস তার ব্যবস্থা করা যাবে। তারপর মণিকে বলল, ও তো তোর প্রেমে পড়তে পড়তে পিছিয়ে গিয়েছিল, সে না হয় আর একবার নতুন করে পড়বে। কিন্তু এ ব্যাপারে তোর কি মতামত? অনিরুদ্ধ সেন মানুষ হিসেবে ভালো, খুব সহজ সরল, আর স্বভাবেও কোনো গণ্ডগোল নেই। তাহলে শুধু একটাই দুর্বলতা, ভূত প্রেত আত্মা প্রেতাত্মা ইত্যাদি অবাস্তব জিনিসে বিশ্বাস করে, মানে মনের জোর কম। যাকগে, এখন দুজনে খেতে বসো তো, খাবার ঠান্ডা হয়ে যাবে। মণি আমাদের খাবার বেড়ে দিল, দুজনে খেতে বসলাম। খেতে খেতে মলয় আমাকে জিজ্ঞেস করলো, এই ভালো প্রেতাত্মাটাকে এখন কেমন মনে হচ্ছে? তোরা আমাকে এমন করে বোকা বানালি। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। আমার এই বোনটি কি এতটাই অবজ্ঞার যোগ্য? না, আমি মোটেই সেটা বলিনি। তুই কিছুই বলিসনি। মণি, তুমি চোখ বন্ধ করো। আমি মণিকে বললাম, কেন? ওই চোখেই তো আহত হয়েছিলাম। আর মলয় মণিকে জিজ্ঞেস করলো, মণি, একে কি মাপ করা যায়? ধ্যাত, মিলুদা তুমি না, জানি না, যাও। অনি, জানি না যাও কথাটার মানে জানিস? না, ওই কথাটার মানে হচ্ছে জানি কিন্তু বলবো না। কেন? ওরে হাদারাম, অনি, ওটা